অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ার এর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পড়াবো অডিট অ্যান্ড অ্যাসুরেন্স কোর্সের পঞ্চম অধ্যায়, অর্থাৎ নিরীক্ষার দায় দায়িত্ব এবং উদ্দেশ্যসমূহ, দ্য অডিট রেসপন্সিবিলিটিস অ্যান্ড অবজেক্টিভ। এই অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব অবজেক্টিভ অফ অডিট, purpose of audit, and primary audit objective and Company Act 1994। এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। নিরীক্ষার শুরুতে প্রথমেই আসো আমরা আলোচনা করি নিরীক্ষার উদ্দেশ্য কি। নিরীক্ষার উদ্দেশ্য এর সংজ্ঞার মধ্যেই নিহিত রয়েছে। যদিও সূচনা পর্বে নিরীক্ষার উদ্দেশ্য ছিল তার নির্ভুলতা যাচাই, এবং যেহেতু শুধুমাত্র জমা খরচের হিসাব রাখা হতো, তখন তাদের একমাত্র উদ্দেশ্য ছিল নিরীক্ষা সংক্রান্ত কিছু সংকীর্ণতাকে অতিক্রম করে হিসাবের ভুল ত্রুটি ও প্রতারণা খুঁজে বের করা ছিল নিরীক্ষার প্রধান উদ্দেশ্য। এরপর যখন ব্যবসা বাণিজ্যের উন্নতির হওয়ার সাথে সাথে হিসাবে যখন জটিলতা দেখা দিল, তখন এই জটিল হিসাব ব্যবস্থাপনাকে সাধারণ মানুষ, অর্থাৎ অন্যান্য ডিসিপ্লিনের যারা আছেন তারা বুঝতে পারেন না। সেই জন্য এটিকে তৃতীয় পক্ষ, একজন নিরপেক্ষ ব্যক্তি দ্বারা এই হিসাবকে যাচাই বাছাই করে তার মতামত নেওয়াটাকেই আমরা অডিট বলছিলাম। সুতরাং এর উদ্দেশ্য এখন আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রাইমারি অবজেক্টিভ বা প্রাথমিক উদ্দেশ্য, আরেকটা হলো সেকেন্ডারি অবজেক্টিভ বা গৌণ উদ্দেশ্য। প্রাইমারি অবজেক্টিভ সেটা হলো নিরীক্ষার প্রধান ও মুখ্য উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থার সঠিক প্রতিফলন হয়েছে কিনা সে ব্যাপারে নিরীক্ষা মতামত প্রদান করা। 1994 সালের কোম্পানি আইন ও সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন অধ্যাদেশ অনুসারে 1987 অনুযায়ী কোম্পানির নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত ও প্রদান করতে হয়। বাংলাদেশ অডিট স্ট্যান্ডার্ড অন অডিটিং বা বিএসএ এই নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য হিসাবে এটিকেই চিহ্নিত করা হয়েছে। সুতরাং কোনো প্রতিষ্ঠানের আয় বিবরণী এবং উদ্ধৃতপত্র সেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার নির্ভুল ও যথাযথ চিত্র প্রকাশ করে কিনা তা নির্ধারণ ও এ ব্যাপারে মতামত প্রদান করাই নিরীক্ষার প্রধান উদ্দেশ্য। তাহলে প্রাইমারি উদ্দেশ্যটা হলো যে প্রতিষ্ঠানের আয় বিবরণী বা উদ্ধৃতপত্র সেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার যথাযথ চিত্র প্রকাশ করছে কিনা তা নির্ণয় করা, তা খুঁজে বের করা এবং সে ব্যাপারে নিরীক্ষকের
নিরীক্ষক একটি মতামত দিবেন, সেটিই হলো প্রধান উদ্দেশ্য। এরপরেও আমাদের কিছু গৌণ উদ্দেশ্য বা সেকেন্ডারি অবজেক্টিভ থাকে। সেকেন্ডারি অবজেক্টিভ যেমন নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি আরও কিছু গৌণ উদ্দেশ্য থাকে যেগুলোকে সহায়ক হিসাবে কাজ করে নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্যকেই বাস্তবায়ন করে। অর্থাৎ যদিও আমরা সেটিকে সেকেন্ডারি অবজেক্টিভ বলছি, তথাপি এটা প্রাইমারি অবজেক্টিভকে বাস্তবায়নের জন্যই এই সেকেন্ডারি অবজেক্টিভগুলি এর গৌণ উদ্দেশ্য। যেমন ভুল, প্রতারণা ও প্রতিরোধ ও চিহ্নিতকরণ, হিসাব বিজ্ঞান ও আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিষয়ে যোগাযোগ। ভুল, প্রতারণা, প্রতিরোধ ও চিহ্নিতকরণ, অর্থাৎ আমার প্রাইমারি উদ্দেশ্য হলো যে হিসাবটা সঠিক চিত্র প্রকাশ করছে কিনা এবং সেই বিষয়ে নিরীক্ষকের মতামত দেয়া। এই বিষয়টা কি আমরা যখন বাস্তবে রূপ দিতে যাব তখন ভুল, প্রতারণা প্রতিরোধ কিভাবে করা যায় এবং ভুল প্রতারণা হয়ে থাকলে তা চিহ্নিত করাও জরুরি হয়ে পড়ে। সেজন্য এই ভুলগুলো শনাক্ত হলে ভবিষ্যতে প্রতিরোধ করা সহজ হয়। প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে বস্তুনিষ্ঠ অসত্য দুই কারণে হতে পারে। যদি অসত্য কিছু প্রকাশ হয়ে থাকে তাহলে তার কারণ দুটো, যেমন ভুল ও প্রতারণা। ভুল শনাক্তকরণ ও প্রতিরোধের পাশাপাশি প্রতারণা শনাক্তকরণ এবং প্রতিরোধ করাও নিরীক্ষকের গৌণ উদ্দেশ্য। আরেকটি বিষয় হলো হিসাব বিজ্ঞান ও আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা বিষয়ে যোগাযোগ। নিরীক্ষকের নিরীক্ষা কাজ করার জন্য হিসাব বিজ্ঞান প্রক্রিয়া ও আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জ্ঞানার্জন ও কার্যকারিতা যাচাই করা বেশ গুরুত্বপূর্ণ। আর এই কাজটি করতে গিয়ে যদি নিরীক্ষকের কাছে হিসাব বিজ্ঞান পদ্ধতি এবং আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা ধরা পড়ে, তা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবহিত করলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহজেই এর ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাহলে গৌণ উদ্দেশ্যের মধ্যে ভুল, প্রতারণা, প্রতিরোধ এবং চিহ্নিতকরণ, সেই সাথে সাথে হিসাব বিজ্ঞান ও আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর কোনো দুর্বলতা থাকলে তা প্রকাশ করা, তা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানানো, এটিও একটি গৌণ উদ্দেশ্য, নিরীক্ষার একটি গৌণ উদ্দেশ্য। এরপর আসো এর প্রয়োজনীয়তা কি, অর্থাৎ নিরীক্ষার প্রয়োজন কেন। এর বাস্তব দৃষ্টিকোণ থেকে যদি আমরা এটিকে বিচার করি তাহলে আইনগত বাধ্যবাধকতা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর স্বচ্ছতা নিশ্চিত করা ছাড়াও বাস্তব দৃষ্টিকোণ থেকে নিরীক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য। মূলত নিরীক্ষার প্রয়োজন দেখা দেয় 5টি কারণে, যেগুলি আমরা আলোচনা করব। প্রথমেই আছে আর্থিক বিবরণীগুলির গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। নিরীক্ষা কাজের একটি প্রয়োজনীয়তা হলো আর্থিক বিবরণীর গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। আর্থিক বিবরণীগুলি আয় বিবরণী, যেমন আয় বিবরণী, ব্যালেন্স শিট, ক্যাশ প্রবাহ, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যান্ড ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, এটসেট্রা।
স্বাভাবিকভাবে তথ্য সংগ্রহের জন্য খুব বেশি নির্ভরযোগ্য উৎস হিসাবে বিবেচনা করা যায় না। যদি অডিট এটা অডিটেড হয় অর্থাৎ নিরীক্ষিত হয় তখন এটার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তারপরে আসো 2 নম্বর কারণ হলো ব্যবহারকারী ও প্রস্তুতকারীদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব হ্রাস করো, রিডিউসিং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিটুইন প্রোপ্রাইটর অ্যান্ড ইউজার্স। আর্থিক বিবরণীর প্রস্তুতকারী ও ব্যবহারকারীর মধ্যে যখন স্বার্থের দ্বন্দ্ব দেখা দেয় তখন নিরীক্ষকের প্রতিবেদন তথ্য ব্যবহারকারীদেরকে ভরসা দেয়, অর্থাৎ নিরীক্ষা প্রতিবেদনটা তাদের তখন এই কনফ্লিক্ট দূর করার ক্ষেত্রে একটি হাতিয়ার হিসাবে কাজ করে। তারপর ব্যবহারকারীদের 3 নম্বর কারণ হলো ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা, অর্থাৎ হিসাব তথ্য যারা ব্যবহার করেন, যেমন যারা শেয়ার কেনেন কিংবা শেয়ার বিক্রি করেন, এই ধরনের ব্যবহারকারী যারা, যেমন গভর্নমেন্ট তার ট্যাক্স নিয়ে কনসার্ন, সুতরাং এই সমস্ত ব্যবহারকারীরা যাতে তাদের সিদ্ধান্ত নিতে পারেন সেজন্য নিরীক্ষিত প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব একটি যথেষ্ট সহকারী হিসাবে কাজ করে। যখন তথ্য পক্ষপাতদুষ্ট, মিথ্যা, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ হয় তখন ভুল সিদ্ধান্তের দিকে ধাবিত হতে পারে, আর সিদ্ধান্তটি যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে তা তথ্য ব্যবহারকারীদের জন্য মারাত্মক ক্ষতির কারণও হতে পারে। তারপর 4 নম্বর কারণ হলো বিষয়বস্তুর জটিলতা, কমপ্লেক্সিটি অফ সাবজেক্ট ম্যাটার। যেহেতু হিসাব বিজ্ঞানের প্রক্রিয়াটি জটিল এবং সাধারণ হিসাব তথ্যের ব্যবহারকারীদের এই জটিল প্রক্রিয়া বুঝে তথ্যের গুণগত মান যাচাই করা সম্ভব নয়, তাই নিরীক্ষকের দ্বারা নিরীক্ষিত আর্থিক বিবরণী হিসাব তথ্যের গুণগত মান নিশ্চিত করে এবং তথ্য ব্যবহারকারীদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে যেহেতু এই বিষয়টি একটি জটিল বিষয়, সুতরাং এটিকে সহজ করে দেয়া হলো নিরীক্ষকের কাজ, অর্থাৎ সকলে যেন তাদের এই বিবরণীতে, তাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন থেকে সকলে যেন সহজে বিষয়টিকে অনুধাবন করে সিদ্ধান্ত নিতে পারে। এবং সর্বশেষ কারণ হলো বিষয়বস্তু এবং প্রস্তুতকারীদের সঙ্গে তথ্য ব্যবহারকারীদের দূরত্ব, রিমোটনেস অফ ইউজার্স ফ্রম সাবজেক্ট ম্যাটার অ্যান্ড প্রিপেয়ারার। যদিও বা হিসাব তথ্য ব্যবহারকারীদের নিজ যোগ্যতায় প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর তথ্যের গুণগত মান যাচাই করা সম্ভব হয়, তারপরেও নানা কারণে তা সহজে হয়ে ওঠে না। হিসাব তথ্যের ব্যবহারকারীরা যেসব কারণে এটা করতে পারে না তা হলো বিষয়বস্তু ও তথ্য ব্যবহারকারীদের মধ্যে বিভক্তি, আইনগত ও প্রাতিষ্ঠানিক বাধা, সময় ও ব্যবসা সংক্রান্ত বাধা। এই বাধা বিপত্তি আলাদাভাবে বা সমষ্টিগতভাবে এটা তথ্য ব্যবহারকারীদের নিজ থেকে নিরীক্ষা কাজ করতে অপারগ করে তোলে, তাই নিরীক্ষার প্রয়োজন অনস্বীকার্য। এই ছিল বাস্তব দৃষ্টিকোণ থেকে নিরীক্ষার উদ্দেশ্য। আজকে সর্বশেষে আলোচনা করব প্রাইমারি অডিট অবজেক্টিভ অ্যান্ড কোম্পানি অ্যাক্ট 1994। নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য নিরীক্ষার মতামত প্রদান করা, মতামত দেয়া, আর এই উদ্দেশ্য সম্পর্কে কোম্পানি আইন
1994 এ বলা হয়েছে, বাংলাদেশ কোম্পানি আইন 1994 এর ধারা 213 এর উপধারা 3 এবং 4 নিরীক্ষকের রিপোর্টিং সংক্রান্ত দায়-দায়িত্বের যে সীমারেখা করে দিয়েছে তা হলো এরকম যে নিরীক্ষকের প্রতিবেদনে বলা থাকবে যথাসম্ভব সর্বোচ্চ তথ্য তার কাছে উপস্থাপিত, ব্যাখ্যা, তার মতামত, হিসাবগুলো, উদ্ধৃতপত্র এবং লাভ-ক্ষতি হিসাব এবং অন্যান্য দলিলাদি যা আর্থিক বিবরণীর অংশ বা উদ্ধৃতপত্র বা লাভ-ক্ষতি হিসাবের সঙ্গে সংযুক্ত তা কোম্পানি আইন অনুযায়ী তথ্যের চাহিদা পূরণ করে এবং তা এমনভাবে পূরণ করে যা প্রতিষ্ঠান সম্পর্কে সত্য ও নিরপেক্ষ অবস্থা তুলে ধরে। উদ্ধৃতপত্রের ক্ষেত্রে আর্থিক বছর শেষে কোম্পানির আর্থিক অবস্থার চিত্র প্রকাশ করা হয়। আয় বিবরণীর ক্ষেত্রে ওই আর্থিক বছরের লাভ-ক্ষতি বা আর্থিক ফলাফলের চিত্র প্রকাশ করে। নিরীক্ষকের প্রতিবেদনে আরও উল্লেখ থাকবে, অর্জিত তথ্য এবং ব্যাখ্যা নিরীক্ষকের যথাসম্ভব সর্বোচ্চ জ্ঞান বিজ্ঞান দ্বারা অর্জিত হয়েছে কিনা, নিরীক্ষার উদ্দেশ্য তার পরীক্ষিত হিসাব-নিকাশ ও অন্যান্য শাখা হতে সংগৃহীত পর্যাপ্ত রিটার্নগুলো বিবেচনায় তার মতে আইন অনুযায়ী যথাযথ হিসাবের বই সংরক্ষিত হয়েছে কিনা, কোম্পানির উদ্ধৃতপত্র এবং আয় বিবরণী সংশ্লিষ্ট হিসাবের বই এবং রিটার্নের সামঞ্জস্যপূর্ণ কিনা। এই তিনটি বিষয় 1994 সালের কোম্পানি অ্যাক্টে বলা হয়েছে। সুতরাং নিরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য এবং কোম্পানি আইন 1994 একই সূত্রে গাঁথা। তাহলে আজকে এ পর্যন্তই থাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমরা আলোচনা করলাম নিরীক্ষার অবজেক্টিভগুলি কী কী। অবজেক্টিভকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো প্রাইমারি অবজেক্টিভ আর একটা হলো সেকেন্ডারি অবজেক্টিভ। আর পারপাস হিসাবে যে প্রয়োজন কেন, সেই জন্য আমরা 5টা কারণকে ব্যাখ্যা করেছি। তোমাদেরকেও এই 5টা কারণ ব্যাখ্যা করতে হবে পরীক্ষায়, এবং এই প্রশ্নটা যে কী কারণে বা নিরীক্ষার কেন প্রয়োজন বাস্তব দৃষ্টিকোণ থেকে যে আলোচনা করো, যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটি তোমাদের দিতে হবে। এবং নিরীক্ষার উদ্দেশ্য কি, এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 নম্বরেও আসতে পারে এবং 10 নম্বরেও আসতে পারে। এবং সর্বশেষে আমরা আলোচনা করেছি প্রাইমারি অডিট অবজেক্টিভ অ্যান্ড কোম্পানি অ্যাক্ট 1994। তো আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে, এবং সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। ধন্যবাদ সকলকে।